বিভিন্নভাবে আমাদেরকে ওনারা এই জার্নিটা আসলে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে আমি আসলে ওনাদেরকে অনুরোধ করবো যে ওনাদের পক্ষ থেকে জাস্ট ছোট করে একটা আমাদের দোয়া দেওয়ার মতো করেই আসলে একটু ছোট করে 2 মিনিট আমাদের জন্য বলা বা আমাদের এই আয়োজনটার জন্য বলা এটাই। তো আমি মনে করি যে এই মুহূর্তে আমি জালাল স্যারকে অনুরোধ করবো একটু আমাদেরকে বলার জন্য। ধন্যবাদ রাজন। আর্কিটেক্টের কাছে বিল্ড আনবিল্ড দুইটা প্রজেক্টই খুবই মানে গুরুত্ব। সেই জিনিসটা অনেক সময় আনবিল্ড হলে আমরা হয়তো সেভাবে প্রেজেন্ট করি না, কিন্তু এটা একটা মানে আইডিয়া, অনেক কিছু অনেক কম্পিটিশনে অথবা অনেক প্রজেক্টের ক্লায়েন্টের কারণে হয়তো প্রজেক্ট হয় না, কিন্তু আমরা সেটাকে তৈরি মানে ডিজাইন করি খুব প্যাশনেটলি এবং খুব মন দিয়ে, এবং সেটা অ্যাকচুয়ালি একটা অনেকগুলো আইডিয়াস ওখান থেকে জেনারেট হয়। তো বিল্ড প্রজেক্ট তো আছেই, তার সঙ্গে আমি দেখলাম অনেক আনবিল্ড প্রজেক্টেরও এখানে প্রেজেন্টেশনস দেখলাম। তো সেই প্রেজেন্টেশনসগুলোর থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে খুব একটা ধরে ধরে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, এবং আমার মনে হয় এটা আরও এর পরের রাজনদের পরে যারা আসবে আরও জেনারেশন তাদেরকে ইন্সপায়ার করবে, এবং আমরা চাই যে এরকম ডিসকোর্স এবং এরকম এক্সিবিশনস আরও হোক, এবং আমরা মানে আমাদের নিজেদেরকেও এনলাইটেন করি এরকম প্র্যাকটিস, এরকম এক্সিবিশনস দিয়ে এরকম আরও হোক। আরও তোমাদেরও তোমাদের কিউবিন স্যারের সবাইকে মানে উত্তরোত্তর আরও উন্নতি কামনা করি, এবং তোমরা ভালোভাবে আরও কাজ করো, আরও শাইন করো জীবনে, এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করে, এবং আর্কিটেকচার কমিউনিটির যে অ্যাকচুয়ালি কাজ করার যে এক্সেলেন্স, সেটা আমার মনে হয় যে মানে এটাকে তুলে ধরা খুব দরকার আমাদের এখন যেরকম এই যুগে যেটা হয়েছে যে আমরা অনেক সময় মানে সাধারণত সবার ক্ষেত্রে না, দেখা যায় যে ক্লায়েন্টদের ধারণা হয়ে গেছে যে আমরা একটা 3D করি, একটা কয়েকটা ড্রয়িং করি, এটি হচ্ছে হলো আর্কিটেকচার। এবং আজকাল খুব দুঃখজনক দেখা যায় যে সাইট ইঞ্জিনিয়াররা তারা ড্রয়িংস দেখে না, আমি সেটা প্রায় বলি যে ওখানে তারা বলে যে আমাকে একটা 3D পাঠায় দেন, ওটা দেখে দেখে আমি তৈরি করে ফেলবো। তো একটা প্রজেক্টের যে ডিটেল এবং যেখানে মানে এটার যে গুরুত্বগুলো প্রতিটা প্রজেক্টের ধরে ধরে কাজ করে সেটাকে ফুটায় তোলা, সেই জিনিসটা আসলে অনেকেই হয়তো সাধারণ লোকের উপলব্ধি করে না, কিন্তু যখন এই ধরনের একটা এক্সিবিশন অথবা আর্কিটেক্টের কাজ যখন দেখবে এবং ড্রয়িংসগুলা, মডেলগুলা এবং ছবি সব কিছু মিলে এবং সামনাসামনি তো অবশ্যই প্রজেক্টটা ফাইনালি তৈরি হলে দেখা, তো সেই জায়গাগুলোকে মানে আমাদের আরও তুলে ধরতে হবে, এবং এইভাবে করে আমরা হয়তো আমাদের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাব। এবং তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আসলে সুন্দর করে বলার জন্য। আমি এই পর্যায়ে নাসির স্যারকে একটু অনুরোধ করব যে আমাদেরকে তার আগে আমি একটু বলে নিতে চাই নাসির স্যারের ব্যাপারে, যে সেটা হচ্ছে যে স্পেশালি ওনাকে কিছু বিষয় আমি ধন্যবাদ যেটা আমরা আমাদের পক্ষ থেকে না দিলে নয়, সেটা হচ্ছে আমার মনে আছে যে আমাদের যেমন জালাল স্যার বলছেন যে কম্পিটিশন প্রজেক্টগুলো, তো ওইটার ক্ষেত্রে আমার মনে হয় যে নাসির স্যার এবং জালাল স্যার দুজনেই আমাদের বেশ কিছু কম্পিটিশন প্রজেক্টে যখন বাস্তবায়নের দিকে যাচ্ছিল তখন ওনাদের যে আমি কি বলবো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন এবং সাপোর্ট যেগুলো আমরা পেয়েছি, এগুলো আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর কি। একটা যুদ্ধ, যুদ্ধটা পড়াশোনার সময়কালে, যুদ্ধটা প্রফেশনে এসে শুদ্ধভাবে থেকে পেশা চর্চা একটা যুদ্ধ, প্রকল্প বাস্তবায়ন করার সময়কালটা যুদ্ধ, প্রকল্প বাস্তবায়িত হলে পরে তৃপ্তির জায়গাটাতেও একটা যুদ্ধ। তো একজন স্থপতির সময়কালটা আসলে যুদ্ধের মাঝ থেকেই কেটে যাচ্ছে, এবং গ্রাফটা যদি দেখি তুলনামূলকভাবে তাহলে দেখা যাবে যে স্থপতিদের সমসাময়িক বন্ধুবান্ধব যারা একই সাথে নানান প্রফেশনে ঢুকলো, তাদের ভিতরে স্থপতিদের কার্ভটা উপরের দিকে যাওয়ার হারটা আসলে খুব সাবলীল বা মসৃণ না, আস্তে 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 হয়তো উঠছে। তো এই যে ওঠাটা, এখানে একটা ধৈর্য দরকার, অপরিসীম ধৈর্য দরকার, আসলে লেগে থাকা দরকার। এই লেগে থাকার পেছনে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যে কাজ করা, পেশা চর্চা করা, আর একটা বিষয় হলো চাকরি করা। চাকরি করাটা খুব সহজ, অসম্ভব সহজ কাজ চাকরি করা। পেশা চর্চা করা আসলে খুব কঠিন।
কেন কথাটা বললাম সেটা হলো যে বাংলাদেশের অনেকগুলো স্কুল, অনেক স্টুডেন্ট আসতেছে আর্কিটেকচার নিয়ে পড়ার জন্য, প্রফেশনে আসতেছে, প্রফেশনে আসার পরে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার কারণ হলো যে পেশা চর্চার চেয়ে চাকরির সংখ্যা বেড়ে যাচ্ছে। এই একটা জায়গাতেই আমি অনুরোধ করি আসলে, যে এত কঠিন পড়াশোনা করার পরে, এত কঠিন সময়কাল পার করছি যারা, তারা একটু পেশা চর্চার দিকে মনোযোগী হই রাদার দ্যান চাকরি। বাংলাদেশের স্থাপত্য চর্চা যারা করছে, ভালো স্থাপত্য, বিবেক সাথে নিয়ে স্থাপত্য, শুদ্ধ স্থাপত্য, তাদের অর্জন কিন্তু বিশাল। এখন আমাদের কোড অফ এথিক্সে একটা ছোট্ট বিষয়, যে একজন কোড অফ এথিক্সের লোক আমার ডান পাশে বসা আছে, বা পাশেও আছে, হ্যাঁ দুইজন আছে, তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে আত্মপ্রচার চলবে না। একদম পরিষ্কার করে বলে দিয়ে আত্মপ্রচার চলবে না। এখন ইদানিং আমরা দেখি যে আত্মপ্রচার চলে না দেখে ক্লায়েন্ট স্থপতির নাম দিয়ে দিচ্ছেন তার প্রজেক্টের ভ্যালু অ্যাড করার জন্য। তো আমি একটু ভিন্নভাবে আসলে বলি যে আত্মপ্রচার চলবে না, আমি আত্মপ্রচার করব না, কিন্তু এইটুকু তো প্রচার করা সম্ভব যে বাংলাদেশের যে কয়টা সেক্টর আছে সেই সেক্টরগুলোর ভিতরে আন্তর্জাতিক অঙ্গনে স্থপতিদের যে অর্জন, সেই অর্জন অন্য যে কোনো প্রফেশনের চেয়ে বেশি। এই অর্জনটাকে দুইটা ক্ষেত্রে জনসমক্ষে উপস্থাপন করা যায়। অ্যাওয়ার্ডেড প্রজেক্ট নিয়ে ইনস্টিটিউট কাজ করতে পারে, তারা এক্সিবিশন করতে পারে, কিন্তু আমি কিউব ইনসাইটকে এই প্রেজেন্টেশন দেখে এবং এক্সিবিশন দেখে আমি একটা রিকোয়েস্ট হয়তো করতে পারি যে তোমরা যারা সমমনা, যারা ভালো কাজ করো, যারা পেশা চর্চার জন্য নিয়োজিত, এরকম অনেকজন মিলে আরও ব্যক্তি নিয়ে বড় জায়গাটাতে একদম 3 দিন 4 দিন 7 দিনের জন্য সবার জন্য একটা ওপেন এক্সিবিশন করছো না কেন? একটা ছোট্ট বাচ্চা, শিশু স্কুলে পড়ছে, সে যদি চিন্তা করে যে আমি আগামীতে কি হতে চাই, আমার ভবিষ্যৎ কোথায়, আমার নগর কোথায়, শহর কোথায়, কিভাবে গড়ে ওঠা উচিত, একটু অফ ট্র্যাকে যাই। কালকে একটা কাগজ পেলাম, একজনে দিলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাড়ি কিভাবে ডিজাইন করতে হয় সেই সংক্রান্ত বিশাল একটা গাইডলাইন তৈরি করেছে। এই গাইডলাইন তো আর্কিটেক্টদের তৈরি করার কথা। আমি যদি কিভাবে জীবন যাপন করলে, কোন ধরনের খাবার খেলে আমার ক্লায়েন্ট ভালো থাকবে, সেইটা নিয়ে যদি চিন্তা করি, তার চেয়ে তো আমার চিন্তা করার কথা হলো যে আমার তৈরি এনভায়রনমেন্টে আমার ক্লায়েন্ট কিভাবে ভালো থাকবে। এনভায়রনমেন্ট তো দুইটা হয় আসলে, যে কোনো প্রকল্পের দুটা এনভায়রনমেন্ট তৈরি করি আমরা। একটা তৈরি করি হলো ফিজিক্যাল একটা এনভায়রনমেন্ট তৈরি করি, আর একটা এনভায়রনমেন্ট তৈরি করি মেন্টাল এনভায়রনমেন্ট। এখন যারা পেশা চর্চা আসলে করছে না, তারা মেন্টাল এনভায়রনমেন্টটাকে আমরা ভুলে যাচ্ছি, আমরা শুধু ফিজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছি। এবং আমাদের সহযোগী হলো এখনকার সবচেয়ে যুগ উপযোগী এবং যারা তার সহায়তা নিতে চাচ্ছে সেই ইন্টেলিজেন্স। তো এই যে জায়গাটা আসলে, যে মানুষ মানুষের জন্য চিন্তা করবে, মানুষ মানুষের জন্য এনভায়রনমেন্ট তৈরি করবে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করবে, মেন্টাল এনভায়রনমেন্ট তৈরি করবে, এই জায়গাটাই আসলে স্থপতিদের কাজের জায়গা। এই জায়গাটাতেই প্যাশন, এই জায়গাটাতেই অনুভব, এই জায়গাটাতে ভালো লাগা এবং এই জায়গাটাতে চর্চা। তো এইটুকুই বক্তব্য, বাড়াচ্ছি না। আবারও অনুরোধ করতেছি যে এটা আজকে ইনস্টিটিউটের বর্তমান কেউ নেই, প্রাক্তন আছে বহুজন, কিন্তু হওয়া উচিত আসলে এটা। তোমরাও আলাপ করতে পারো ইনস্টিটিউটের সাথে, বড় আকারে বড় ব্যক্তিতে আসলে একটা প্রদর্শনী হতে পারে, যারা যে কাজ করছো বিল্ড অ্যান্ড আনবিল্ড, আন্দর যত এক্সিবিশন হয় সকল এক্সিবিশনে তার খুব ভালো লাগার একটা প্রজেক্ট, একটা আইল্যান্ডের উপরে একটা ডিম, ওই সবাই দেখছো সেটা,
যে একটা অডিটোরিয়াম আনবিল্ড, তার আজীবনের দুঃখ যে এটা তার মানে সিটি মেয়র বন্ধু হওয়ার পরেও এই প্রজেক্ট সে সেল করতে পারেনি, প্রজেক্ট বানাতে পারেনি। এরকম বিল্ড আনবিল্ড বহু প্রজেক্ট আছে, প্রতিটা প্রজেক্টই স্বপ্ন, প্রতিটা প্রজেক্টেরই একটা তৈরি হয়েছে, তার মানে এইটা না যে দ্বিতীয় বা তৃতীয়টা খারাপ ছিল, কিন্তু কোনো একটা তৈরি হয়েছে। এই জায়গাটাতে একটা যেতে পারো কি না, যেটা হলো আগামী প্রজন্মের জন্য ভালো মন্দ শেখার জন্য আর্কিটেকচার তাকে উৎসাহিত করবে। আমাদের সবচেয়ে এই সময়কালের কষ্টের সময়কাল হলো যে আমরা যারা যেটা নিয়ে বুঝি, অনুভব করতে পারি, সোসাইটিকে কিছু দিতে পারি, তাদেরকে বাদ দিয়ে সেই সেক্টরগুলিতে বিধিমালা, আইন ইত্যাদি তৈরি হচ্ছে। ভয়ঙ্কর রকম একটা বাজে পরিস্থিতি, যেই পরিস্থিতিটা রেজাল্ট দেশ পাবে আর 5 থেকে 7 বছর পরে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে চোখ কান খোলার জন্য সকল লোকের, যারা নীতি নির্ধারক অথবা যারা শহরে বাস করেন অথবা যারা আগামীতে আমাদের উত্তরসূরি হিসাবে আসবেন, সবার কাছে বলার জন্য যে একজন স্থপতি একজন মানুষকে নিয়ে, শহরকে নিয়ে, নগরকে নিয়ে, স্পেসকে নিয়ে, মানসিক স্বস্তি নিয়ে, শারীরিক স্বস্তি নিয়ে, সবুজ নিয়ে, পানি নিয়ে, মাটি নিয়ে, আলো নিয়ে, সকল কিছু নিয়েই কাজ করে মানুষের জন্য এবং পরিবেশের জন্য। ধন্যবাদ তোমাদের সুন্দর একটা এক্সিবিশন, ভিন্ন ধরনের এক্সিবিশন উপস্থাপনের জন্য। থ্যাংক ইউ। স্ট্রাগল বা যে আমাদের কষ্ট, ওইখান থেকে আমার ওয়ারেস স্যারের একটা কোট মনে পড়লো, সেটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম। তো স্যার এক ডিসকোর্সে বলছিলেন যে আপনারা দেখেছেন যে পানিতে যখন হাঁস চলে জিনিসটা কত গ্রেসফুল, দেখতে কত ভালো লাগে আমাদের, দেখে মনে হয় যে হাঁসটা যাচ্ছে, ওর কোনো এফোর্ট দিতে হচ্ছে না, ওর গায়ে পানি লাগছে না, ও জাস্ট ভেসে চলে যাচ্ছে। কিন্তু আসলে তার নিচে পানিতে কিন্তু তার পাটা কিন্তু কনস্ট্যান্ট একদম এরকম 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 করে সবসময় চলছে। উনি বলছিলেন যে আমাদের স্থাপত্য চর্চাটাও এরকম, আমাদের দেখলে মনে হয় যে আমরা উপর থেকে সবাই কত সুন্দর একদম স্মুথ সবকিছু আছে, কিন্তু এই পেশা চর্চায় আমাদের যে পরিমাণ এফোর্ট এবং যে পরিমাণ আমাদের যে এই স্ট্রাগল, কষ্ট এবং আমাদের যে ত্যাগ করতে হয়, সেটা কিন্তু সবসময় দেখা যায় না। তো এখানে আমি এটাকেও আমি বলবো যে ওই দেখা না যাওয়ার বিষয়টা আমরা চেয়েছিলাম যে আমাদের এক্সিবিশনে যেন একটু দেখা যায় যে এই স্ট্রাগলগুলা, মানে সেটা সবসময় বিল্ড প্রজেক্টই হতে হবে এমন না, আনবিল্ড প্রজেক্ট বা আইডিয়া, সে প্রসেস, সেটা নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। এবং অবশ্যই আমরা ওয়ারেস স্যারকেও আজকে আমরা আশা করছিলাম, কিন্তু ওনার আসলে স্বাস্থ্য ভালো না থাকায় উনি আমাদের সাথে আজকে এখানে অংশগ্রহণ করতে পারে নাই। সো আমরা ওই স্যারের কোড দিয়ে আমরা স্যারের উপস্থিতিটা এখানে এনশিওর করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রকি। তো এই পর্যায়ে আমি পলাশ স্যারকে একটু অনুরোধ করব আমাদের জন্য একটু বলার জন্য অল্প করে। মানে আমি প্রথম কথা বলতে পারি, আমি গর্বিত, অসম্ভব রকমের গর্বিত, গুজবাম্প হচ্ছে দুটা কারণে। প্রথমত রাজন সরাসরি আমার সাথে কাজ করেছে, আর রবিন সেও আমার সাথে কাজ করেছে, আমার অফিসে ছিল না কিন্তু শুরুতে ওরা আমার সাথে কাজ করেছে, রবিনের ওয়াইফও আমার সাথে কাজ করেছে। তোমার ওয়াইফ করেনি, শিক্ষক ছিল সেজন্য করতে পারেনি, তো তারপরে সে শিক্ষকতায় চলে গেল। মানে প্রথম গর্বটা হচ্ছে যে আমাদের যেই ভয়েডগুলো তৈরি হয় শিল্পে, সাহিত্যে, চলচ্চিত্রে বা পেইন্টিংয়ে, বিশাল বিশাল সমকালীন একজন কবির নাম জানতে চাইলে কেউ বলতে পারবে না, ওই ঘুরে ফিরে ওই শামসুর রহমান, আল মাহমুদ, এদের নাম চলে আসবে। ওই সময়কার সমকালীন একটা সাহিত্যিকের নাম হুমায়ুন আহমেদ ইজ দ্য লাস্ট মহিকান, এরকম করে যদি সব দেখি, কিন্তু একমাত্র স্থাপত্যে এসে এই যে ব্যাটেনটা এগিয়ে নিয়ে যাওয়া, ভয়েড তৈরি হতে না দেওয়া, আজকের এক্সিবিশন হচ্ছে সেটার একটি উদাহরণ। আমরা সবসময় মনে করি যে এই ক্ষেত্রে স্থাপত্যের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে, যেটা নাসির ভাই বলেছেন যে দ্বিতীয় গর্বের বিষয়, সেটা হচ্ছে আমাদের অনেক বড় স্থপতি বিশ্বমানে আছেন, ওনারা পুরস্কার পান, কিন্তু আমাদের এভারেজ ওয়ার্ল্ড ক্লাস, আমাদের এভারেজ আর্কিটেকচার, এটা খুবই ডিফিকাল্ট একটা দেশে। আমরা যদি আশপাশে দেখি, আমরা যদি ইন্ডিয়াতে দেখি, পাকিস্তানে দেখি, থাইল্যান্ডে দেখি, সিঙ্গাপুরে দেখি, যেখানে যেসব কাজগুলো আমরা বেশি দেখি সেগুলো ওই মাস্টার আর্কিটেক্টদের কাজ করা। এছাড়া যদি সাধারণ দেখি,
ঢাকায় হাঁটলে পরে চোখ আটকে যায়। একটা শহর ল্যান্ডস্কেপ, ডেভয়েড অফ ল্যান্ডস্কেপ একটা শহর, সেই শহরে স্থাপত্যগুলোকে যদি ছোট পিনহোল দিয়ে দেখি তাহলে অবশ্যই গর্ব করার মতন স্থাপত্য আমরা করছি। তারই ধারাবাহিকতা বজায় রাখা। ৮০-র দশকে আমরা একটু পিছনে চলে যাচ্ছিলাম, একটু প্রাগৈতিহাসিকও না, মানে মধ্যযুগীয় স্থাপত্য শুরু হয়েছিল। সেটার থেকে আমি মনে করি যে আমাদের ওয়ারেস স্যার অনেক ফাইট করেছেন, উত্তম দা অনেক ফাইট করেছেন ওই সময়। ওই ফাইট থেকে এসে পরে জুয়েল ভাই কাজ করেছেন, অনেকে কাজ করতে করতে আজকে আমরা যেই ট্রেন্ডে এসছি। হ্যাঁ, আমাদের ওই অনেক প্রশ্ন থাকে মাঝে মাঝে, মনে হয় আমাদের স্থাপত্য কিনা, সেটা অন্য আলাপ না যাই। আমরা যদি ধরি একটা আন্তর্জাতিক ধারা, সেই ধারার সঠিক পথে আমাদের সব ছেলেরা চলছে। সত্যি গর্ব হচ্ছে, এখানে অনেক কাজ আছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে রাবার স্ট্যাম্প আর সিগনেচারের মধ্যে পার্থক্য আছে, যেটা আমি খুব শক্তভাবে বিলিভ করি। কারণ প্রতিটা প্রজেক্ট একজন আর্কিটেক্টের জন্য নতুন চ্যালেঞ্জ, নতুন অপরচুনিটি। ওদের কাজগুলোতে সিগনেচার আছে, দিস আর নট রাবার স্ট্যাম্পিং। প্রত্যেকটা কাজে সিগনেচার আছে, যে এইটা থমকে দাঁড়ায় একটু ভাবতে হবে এটা কার, তারপর বলবে এটা কিউব ইনসাইড। সেই সুবিধাটা কিন্তু অনেক বড় একটা কঠিন কাজ। এবং এই যে নিত্য নতুন একটা ধারণা আমাকে একটা সুযোগ করে দিচ্ছে একটা ক্লায়েন্ট, আমি কেন আবার ওইটা করব। কিন্তু ভিতরে তো একটা ফ্যামিলিতে সব সন্তানেরা থাকে, কোথাও মিল আছে তাদের, দ্যাট ইজ কল্ড ফ্যামিলি। আর জমজ হয়ে গেলে তো বোঝা মুশকিল হয়ে যায় কোনটা কে। তো সেই সিগনেচারগুলো ওদের কাজে আছে। ওদের কাজে একটা একাডেমিক টাচ আছে, উইচ ইজ ভেরি গুড। আমাদের দেশে এই একাডেমিক টাচ নিয়ে কাজ করা, হয়তো বেশি একাডেমিক যেগুলো আছে সেগুলো হয়তো বিল্ড হয় না, ডাজন্ট ম্যাটার। সব স্বপ্নকেই বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা নেই। অনেক স্বপ্ন আমরা দেখে তাতেই ভালো অনুভব করতে পারি, তাতেই তৃপ্ত হতে পারি। তো মানে অপরিপূর্ণ যেসব স্বপ্ন, সেটাই কিন্তু অনেক আনন্দ দেয়, যেটা হয় না। আর রিয়েলিটি ইজ হার্শ, ওখানে আমাকে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কনস্ট্রেন্ট থাকে। তো কিউব ইনসাইডের এই যে উদ্যোগটা, এই উদ্যোগ আগে হয়েছে, একদম যে হয়নি তা না, আরও কয়েকটা ফার্ম এরকম করেছে। কিন্তু এরপর একটা বড় গ্যাপ, অনেক বড়, সেটা হয়তো 10 বছর আগে একটা ফার্ম এরকম কাজ করেছিল বা এরকম করেছিল। তো ওরা যেই উদ্যোগটা নিয়েছে, ওদের কাজগুলো সেই দৃঢ় চেতনা আছে বলে যে আমি দেখাতে পারি আমার কাজগুলো মানুষকে, এনে দেখানো উচিত আমরা কি করছি। ওই হাঁসের যে এটা, এই প্রভাবটা অনেক আগে থেকে আছে, যে ভেতরে কি হচ্ছে ওইটা তো খালি পা দেখলাম, ওর হার্ট কিভাবে নড়ছে ওটা দেখছি না, আমরা শুধু তার ম্যাজেস্টিটা দেখি। তো সেটার বাইরে অনেক কিছু আছে। এই কষ্ট এখানে আমরাও টের পাচ্ছি না আসলে, রাজনরা কত কষ্ট করেছে আমরা টের পাই, কারণ আমরা আর্কিটেক্ট, সেজন্য আমরা টের পাই আসলে যে ব্যথা বেদনা, কত প্রেষণা, প্রসব করতে কি অবস্থা হয়। তো সেই অবস্থান থেকে আমরা যদি বিচার করি, প্রত্যেকটা কাজ আমি দেখলাম তো মানে চিন্তা করে করা, মানে শুধুমাত্র আর্কিটেকচার ফর আর্কিটেকচার সেক না। আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার গর্বের কথা আবার বলছি, আমি অত্যন্ত গর্বিত। ওরা দুজন তো আমার সঙ্গেই কাজ করেছে, আরও আছে পার্টনার, কয়জন, 4 জন, এক হালি। তো আমি আশা করি যে এক হালিই থাকবে, হ্যাঁ, যতদিন পারা যায়, এবং তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, যত দূর যাওয়া যায়, যে শিখরে যাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। আমি একটু রবিনকে বলছি একটু বলার জন্য। হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে আমাদের মধ্যে গুণীজনের স্থপতিরা যারা আছেন, তারা আসলে একটু আগে আমার পার্টনার রাজন বলেছিল যে মেন্টরশিপ আমাদের বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন চড়াই উতরাই এবং আমাদের ফার্মের যে পথ চলা, সেই পথ চলায় কখনো কখনো আমাদের বিভিন্ন সময় থমকে যেতে হয়েছে, কখনো কখনো আমাদেরকে আসলে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হয়েছে। সেই যখন এই ধরনের ব্যাপারগুলো চলে আসে,
তখন আমাদের এই মেন্টররা আসলে আমাদেরকে নানাবিধভাবে আহ, বিভিন্ন ধরনের পরামর্শ উপদেশ দিয়ে আসলে আমাদেরকে সামনে আগানোর জন্য হেল্প করেছে। সেই ক্ষেত্রে আসলে আমি আজকে এখন অনুরোধ করব আমার খুব পরম প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার মেন্টর হিসেবে ছিলেন পলাশ স্যার, ছিলেন জালা স্যারও আমাদেরকে করেছেন, প্যাট্রিক স্যার আমাদেরকে ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ উনি আমাদেরকে মেন্টর করেছেন, এবং আমার পরবর্তীতে আমার প্রফেশনাল লাইফের শুরুর দিকে আমাকে মেন্টরশিপ করেছিলেন হচ্ছে আমাদের প্রিয় মামুন ভাই। আমি এখন মামুন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের প্র্যাকটিসটা শুরু করি 30 বছর মানে কিন্তু বহু বহু আগের ঘটনা। এখানে অনেকের হয়তো 30 বছর আগে জন্ম হয়নি। আমরা তখন যাদের দিকে তাকাতাম যে কাজ শুরু করব, কাদেরকে দেখব, ওই সময়ও কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসে দুইটা ধারা ছিল, এখনো দুইটা ধারা আছে, হয়তো অনেকগুলো ধারা আছে, কিন্তু একটা লাইন টানলে পরে দুই পাশের দুইটা ধারা আছে। লাইনের এই পারে হচ্ছে ভালো আর্কিটেকচার করার একটা স্পৃহা, ওই ধারাটা, আর লাইনের এই পারে হচ্ছে প্রজেক্ট করার ধারা। তো ওই সময়টাতেও ওই রকম দুইটা ভাগ ছিল। আমরা লাইনের এই পারে যেই ধারাটা দেখতাম সেই ধারার মধ্যে ছিলেন বশির হক স্যার, সেখানে ডায়াগ্রাম ছিল জালাল ভাইদের অফিস, সেখানে ওই সময়টাতে অবশ্য রাজিউল হাসান খোকন ভাই তখন উনি তখন ইন্তেকাল হয়েছে ওনার, উত্তম সাহা ছিলেন। আমরা ইন্সপায়ার্ড হতাম ওনাদের দেখে। তারপর আমরা যখন কাজ শুরু করলাম বছর 5 মধ্যে আমরা ওই ইন্সপিরেশনের জায়গাগুলোতে আরও নতুন নতুন কিছু আলো দেখা শুরু করলাম। সেখানে পলাশ ভাই এক সময় পলাশ ভাইয়ের কাছ থেকে আসলে 2-3 ঘন্টা মিলে কিন্তু ওনার প্র্যাকটিসের যে পথ চলাটা এটা শোনা দরকার। কারণ রফিক ভাইরা একই ব্যাচ। রফিক ভাই যখন স্থাপতিক শুরু করলেন 4 জন মিলে, পলাশ ভাইয়ের শুরুটা কিন্তু অনেক ঘটনাবহুল শুরু। পলাশ ভাইয়ের প্র্যাকটিসে চলে আসা বিস্তারা হিসেবে সেটা কিন্তু আরও অনেক পরে। হ্যাঁ, তার মাঝখানের যেই পথ চলা এটা দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং ওইটা সবাই শোনা উচিত। কারণ ওরকম একটা সময় অনেক সময় কিন্তু লোকে ছেড়ে দেয়, হ্যাঁ, হাল ছেড়ে দেয়। তো আমরা তারপরে এই যে বললাম যে নতুন নতুন আমরা কিছু আলো দেখছি যে এদেরকে অনুসরণ করলে পরে আমরা হয়তো এগোতে পারবো। তো তখন স্থাপতিক হলো, পলাশ ভাই ছিলেন, ভিত্তি হলো। হ্যাঁ, আমরা দেখছিলাম যে এই যে লাইনের এই পাশে ভালো কাজ করার যেই স্পৃহা নিয়ে চলার ব্যাপারটা, এইটা আমাদেরকে একটা শক্তি দেয়। তারপরে অনেক দিন কিন্তু ওই মাঝখানে এরকম আলো দেখতে পাচ্ছিলাম না যে নতুন কে। হ্যাঁ, গত 10 বছর থেকে সেই আলোটা আবার জ্বলছে। আমরা কিউব ইনসাইটকে দেখেছি, ফর্ম 3-র কাজ দেখি। হ্যাঁ, তো আমার ব্যক্তিগতভাবে এদের যাদের নাম বললাম তাদের এবং আরও অনেকের এদের প্রতি আমার একটা ঋণ আছে। ঋণটা হচ্ছে এরকম যে অনেক সময় ওই যে বলা হলো না যে স্থাপত্য পেশা চর্চা আসলে একটা যুদ্ধ। এই যুদ্ধের সময় না অনেক অনেক ডাউন টাইম থাকে, সার্ভার ডাউন হয়ে যায় না, সার্ভার ডাউন হয়ে যায়। তখন কিন্তু এদের কাছ থেকে সরাসরি কথা না বললে পরেও এনাদের প্র্যাকটিস থেকে, ওনাদের প্রজেক্ট থেকে একটা শক্তি নিয়ে আবার কিন্তু পরের দিন আবার অফিসে যাওয়া যায়। তো এখন কিন্তু আমরা এই যে তরুণ যারা, এই জেনারেশনের যারা এখন ভালো করছে, ওরা আছে, ওদের ব্যাচমেট আরও কয়েকজন আছে, রাশেদ খুব ভালো কাজ করে, রুফ লাইনার্স ফ্যান্টাস্টিক কাজ করে, আমরা এদেরকে দেখে কিন্তু এখনো উজ্জীবিত হই। হ্যাঁ, এবং শুধু উজ্জীবিত হই না, কিছুটা আতঙ্কিত হই, কারণ এরা আমাদের কম্পিটিটর এখন। হ্যাঁ, আমাদের কমন ক্লায়েন্ট আছে। হ্যাঁ, তখন মনে হয় যে এইটা তো ওরা দেখবে, হ্যাঁ, আরও মনে হয় যত্ন নিয়ে করতে হবে, নইলে পরে তো এটা তো ওরা দেখবে, তখন তো বলবে কি করে, এত বয়স হয়ে গেছে, হ্যাঁ, ডাইনোসর আউট। হ্যাঁ, তো আমি মনে করি যে ওদের এবং ওদের সমসাময়িক যারা ভালো কাজ করছে এদের কারণে আমরা হয়তো আরও 10 বছর বেশি কাজ করতে পারবো। কারণ এই শক্তিটা আমরা ওদের কাছ থেকে পাই, এই উৎসাহটা আমরা ওদের কাছ থেকে পাই। হ্যাঁ, এই জন্য ওদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর 30 বছর আগের যে জায়গাটাকে শুরু করলাম ওইটা রেলেভেন্ট একটা কথা বলি। আমরা প্র্যাকটিস যখন শুরু করি 95 সালে, তার 4-5 বছরের মধ্যে আমরা খেয়াল করা শুরু করলাম যে আমরা ছাত্র অবস্থায় যাদেরকে দেখেছি এই আর্কিটেক্টদের মধ্য 40 বা 50 যখন বয়স হয় ওই সময় একটা ভাটা এসে পড়ছে। হ্যাঁ, এটা আমরা বশির হক স্যারদেরকে দেখলাম, এটা আমরা অনেকদের ওই সমসাময়িক অনেকদের মধ্যে দেখলাম যে তাদের প্র্যাকটিসটা গুটিয়ে যাচ্ছে। উত্তম সাহার ক্ষেত্রেও দেখলাম প্র্যাকটিসটা কেন জানি গুটিয়ে যাচ্ছে। এটা
কেন আমি জানি না, আমার ব্যক্তিগত একটা ধারণা যে ওই সময় যে ব্যক্তি খাতে যে পুঁজির যে নতুন একটা 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 বহিঃপ্রকাশ হলো, প্রাইভেট সেক্টর ইকোনমি এবং প্রাইভেট সেক্টর ক্যাপিটালিজম, ওইটার যে অন্যান্য যে প্রভাবটা ছিল, ওই আগুনের যে আঁচটা, সেইটা সম্ভবত ওনারা আসলে খুব ভালোভাবে ওইটার সাথে রসায়নটাকে নিতে পারেন নাই, এবং খুব যৌক্তিকভাবেই। তো ওরকম একটা ভয় ছিল আমাদের যে তাহলে কি মধ্য 40-এর পরে আসলে আর্কিটেক্টদের বাংলাদেশের প্র্যাকটিস আসলে থাকে না, এটা কি মুখ থুবড়ে পড়ে। তো সেই রকম একটা একটু ভয় নিয়ে আমরা দেখলাম যে না, পলাশ ভাইরা, ভিত্তি, এরা কিন্তু ওই মধ্য 40-এর ধাক্কাটা অতিক্রম করে গেছেন। হ্যাঁ, সেটা একটা বড় ইন্সপিরেশন, যে না, এগোনো যায়। হ্যাঁ, নানান রকম ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, সেরকম একটা ব্যাপার। তো ওই ভয়টাও কিন্তু এখন আর নাই। হ্যাঁ, অনেক দিন কাজ করা যাবে। আর এটা আমি সবাইকে বলি যে সাধারণভাবে দেখি যে আর্কিটেক্টরা দীর্ঘজীবী হয়, কিন্তু কন্ডিশনস অ্যাপ্লাই। কি কন্ডিশন? ভালো আর্কিটেক্ট হইতে হয়। ভালো আর্কিটেক্ট দেখো, উইথ দি এক্সেপশন অফ জাহাদি, প্রবাবলি ওয়ান এক্সেপশন, বাকি সবাই কিন্তু বয়স্ক লোক। হ্যাঁ, সেই আমাদের ব্রাজিলের ভদ্রলোকের নাম কি, অস্কার নিমিয়ার থেকে যদি শুরু করি, ফিলিপ জনসন ভালো আর্কিটেক্ট না সেটা নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, 102। হ্যাঁ, কিন্তু জাপানিরা, হ্যাঁ, তারপরে এই যে আমাদের পর্তুগিজ বা স্প্যানিশ, এই যে যাদেরকে দেখি, হ্যাঁ, এইটা কিন্তু ভালো কাজ করার এটা কিন্তু আরেকটা একটা কারণ হতে পারে, যে যদি আমি ভালো ডিজাইন করি আমি মনে হয় বেশি দিন বাঁচবো। হ্যাঁ, তো ভালো কাজ করে গিয়ে এখন প্র্যাকটিস ওই 40-এ বা 50-এ আটকে যাবেন, এইটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এখনকার প্র্যাকটিসের নতুন যেই চ্যালেঞ্জগুলি আছে সেগুলি সম্পর্কে আমাদের কিন্তু আসলে একটু সজাগ হয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের এই যে নতুন একটা যুগ আসছে, এআই এর যুগ, আমরা এখনো জানি না এটা আসলে কি নিয়ে আসবে, আমরা কিভাবে ওইটার সাথে যুদ্ধে কিভাবে টিকে থাকবো, এটার জন্য আমাদের প্ল্যান করতে হবে, আমাদের এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। এখন এই যে যেই ডিজিটাইজেশন হয়েছে, আমরা যেই ফিতে কাজ করি, খুব একটা নির্মম সত্য যে আমরা অফিসিয়ালি সফটওয়্যার যেগুলো আমাদের প্রয়োজন সেগুলি প্রবাবলি আমরা এই ফিতে কাজ করে আমরা এফোর্ড করতে পারি না। হ্যাঁ, তাহলে পরে সামথিং নিডস টু বি ডান। হ্যাঁ, এগুলো তো হবে না, আমাকে তো অরিজিনালি রেভিটেড সফটওয়্যার নিয়ে আমার কাজ করতে হবে, এবং আমার এই 25টা স্টেশনে না হোক 15টা স্টেশনে আমার এই সফটওয়্যার লাগবে। তাহলে পরে আমরা কি করব? টিকতে হবে তো। হ্যাঁ, সুতরাং এইটার জন্য একটু প্রিপেয়ার্ড হইতে হবে। আর আরেকটা জিনিস আমি বিশেষ করে ওদেরকে বলবো যে এই দেশের বাইরে এখন চিন্তা করতে হবে। আমরা কেন বিদেশে কাজ করব না? আমরা এখন গত 10 বছর ধরে দেখছি যে বিদেশি আর্কিটেক্টরা আসছে, আর আমরা তো কলোনাইজ ছিলাম বহুদিন, তো বিদেশিদের প্রতি যে আমাদের একটা দুর্বলতা, হ্যাঁ, চামড়া রং সাদা ইত্যাদি, এইগুলির ব্যাপারে তো আমাদের ক্লায়েন্টদেরকে আসলে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, এটা প্রবাবলি ওনাদেরও কিছু কারণ আছে। আমরাও তো সুযোগ পেলে চিকিৎসা করতে বিদেশ যাইতে চাই, তাই না? বিদেশি ডাক্তার আমরাও চাই, তো নিশ্চয়ই ওনাদেরও কারণ আছে কেন ওনারা 5 গুণ 10 গুণ ফি দিয়ে বিদেশি আর্কিটেক্টদের কাজ করায়। নিশ্চয়ই তাদের একটা অন্য একটা দিকও আছে, আমরা সার্ভিস আসলে ঠিক মতো দিতে পারছি কিনা। আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, এবং আমাদেরকে কিন্তু এই কোয়ালিটির কাজ যদি থাকে তাহলে পরে দ্য হোল ওয়ার্ল্ড ইজ প্রবাবলি আওয়ার ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, এইটা কিন্তু ওদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং ওদের অলরেডি একটা উইন্ডো আমি জানি যে রকি যেই জায়গাটায় আছে, আমি বলবো যে রকি, ইউ স্টার্ট এক্সপ্লোরিং। হ্যাঁ, তোমাকে কিন্তু ইউ শুড মার্কেট ইউরসেলফ। হ্যাঁ, তোমাকে এরকম জায়গায় যাইতে হবে যে কিউব ইনসাইট কাজ করছে ইউরোপিয়ান মেইনল্যান্ডে। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হলো যে আমরা আমাদের দেশের একটা কালচারাল একটা কি জানি একটা আছে যে আমাদের আর্কিটেকচারাল প্র্যাকটিসগুলি পিরামিডের মতো, বেজে বড় থাকে, আস্তে আস্তে বয়স যখন হয় তখন আস্তে 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 এইখানে একটা লোকের প্র্যাকটিস হয়। হ্যাঁ, এইটা যদি আমাদেরকে ওই ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করতে হয়, আমাদেরকে কিন্তু আসলে এই পিরামিড ফরমেশন থাকলে হবে না, আমাদের হয়তো ইনভার্টেড পিরামিডে যেতে হবে। অ্যাটলিস্ট আমাদেরকে ওই কিউবের ফরমেশনটা রাখতে হবে, ওপর দিকে ছোট হইলে হবে না, কারণ তাহলে বড় হওয়া যাবে না। হ্যাঁ, বড় হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবেদ সাহেবের একটা কথা ছিল যে স্মল ইজ বিউটিফুল বাট বিগ ইজ নেসেসারি। হ্যাঁ, বিগ কিন্তু হইতে হবে, নইলে আমরা এই কম্পিটিশনে টিকতে পারবো না, আমাদের কাজগুলি বিদেশিরা এসে নিয়ে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের এই বিগ হইতে গেলে পরে কারো ডিজাইন এক্সেলেন্স থাকবে, কারো ম্যানেজমেন্ট এক্সেলেন্স থাকবে, কারো মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকবে, কারো অ্যাকাউন্টিং এক্সেলেন্স থাকবে, সব মিলে কিন্তু বিগ। আমরা ফস্টারের নাম জানি, কিন্তু ফস্টারের 8টা পার্টনার আছে জানি না। কুলাসের নাম জানি, কুলাসের আরও 6টা পার্টনার আছে আমরা জানি না, তারাও তো কাজ করে। টোটাল নর্থ আমেরিকা
ওই জাপানি নামের যে লোকটা সে কাজ করে যাচ্ছে, হ্যাঁ, কোলাসের অফিস, কোলাসের নাম, হ্যাঁ। তো এইগুলি তো এখন মনে হয় চিন্তা করার সময় আসছে, হ্যাঁ, এগুলি করতে হবে। আর একদম খুব বেসিক লেভেলে আমাদের আসলে নিজেরা মাঝে মধ্যে একটু বসা দরকার। ওই যে বললাম যে ওই রেভিটটাকে যদি এফোর্ড করতে হয় তাহলে ফি বাড়াইতে হবে, কেমনি ফি বাড়াবো? ওই যে বললাম আমাদের কিছু কমন ক্লায়েন্টস আছে, আসো আমরা একটু একজোট হই, হ্যাঁ, হয়ে এগুলি নিয়ে একটু ধাক্কাধাক্কি করি, হ্যাঁ। আর কংগ্রাচুলেশনস, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আমি মনে করি যে কিউব ইনসাইডের কাজের যে ভ্যারাইটি, মানে এই ইনস্টিটিউশনাল প্রজেক্ট, স্কুল দেখলাম, মসজিদ দেখলাম, ক্লাব দেখলাম, হ্যাঁ, শুধুমাত্র বড় লোকের বাড়ি না, এছাড়াও আরও অনেক ধরনের ভ্যারাইটি আছে। এইগুলি প্রত্যেকটা কাজের মধ্যে যে একটা একটা ইনোভেটিভ একটা জায়গা আছে, এবং খুব অল্প সময় দেখা, এই পর্যন্ত দেখেছি, এদিকে এখন আসতে পারি না, নিচতলা দেখেছি, একটা পরম্পরাগত ভাবও দেখা যায়। মানে অনেক সময় মনে হয় মাজার ইসলাম স্যারের একটা কিছু এর মধ্যে, হ্যাঁ, ওয়ারেস স্যারের লাইনের ডিসিপ্লিন, এইগুলি কিন্তু স্পষ্ট দেখা যায়। পলাশ ভাইয়েরও কিছু আভাস দেখা যায়, হ্যাঁ। তো এইগুলি এক একটা কিন্তু একটা নতুন বাতাসের মতো, এটা ইজ ভেরি কি বলবো, মানে নতুন করে একটা উজ্জীবিত করার মতো একটা ব্যাপার। যেমন কম্পিটিশনে যখন ওরা ফার্স্ট প্রাইজ পেলো আঞ্জুমানে মফিদুল ইসলাম, ইট ওয়াজ অলসো লাইক আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, হ্যাঁ, এটা অদ্ভুত সুন্দর, নিট পারিপাট্য, লিমিট নিজেকে ধরে রাখা, এর বেশি করব না, হ্যাঁ, ওই রকম একটা ব্যাপার। এই এখনকার অনেকগুলো কাজের মধ্যে ওই জিনিসটা দেখি যে দারুণ একটা ডিটেইলিং একটা সেকশন, বাকি জায়গাটায় কিন্তু আবার ওই ওয়েওয়ার্ড হব না ওইটার মতো একটা সংযম আছে। এইটা খুব জরুরি একটা জিনিস, হ্যাঁ, যে ওয়েওয়ার্ড না হয়ে যাওয়া। আর কিপ ইন্সপায়ারিং আস, আমাদের ভুল অনেক হচ্ছে, আশেপাশে যে ট্রেন্ড, অনেক ভুল কাজ হচ্ছে, চকচকা বিক্রি হয় বেশি, এরকম দিকে আমরা দেখি। তো ওই জায়গাটার থেকে পরবর্তী প্রজন্মকে ঠিক রাখা, একটা নতুন এই পথটাতে, ওই যে লাইনের এই পারে রাখার, এইটার একটা দায়িত্ব এটা তোমাদের আছে, এবং স্টিক টু ইট। অল দ্য বেস্ট, গড স্পিড। এহসান ভাই এসে পৌঁছাইছেন, মানে আমরা আসলে একটু অপেক্ষা করতেছিলাম। তো আর সময় দেবো না, জাস্ট এহসান ভাইকে একটু 2 মিনিট কিছু বলতেছি। অশেষ ধন্যবাদ কিউব ইনসাইট, রাজন, রবিন, রকি আর সজল। হ্যাঁ, আমার এদের সাথে পরিচয় প্রথমে রবিনের সাথে, স্টুডেন্ট সময় থেকে প্রবাবলি। ওর আমাদের সাথে যোগাযোগ হতো, পারস্পরিক সম্পর্কটা হয়েছে কাজের মাধ্যমে। কাজ ভালো ছিল সেই কারণেই আমরা ডাকতাম। ওর গ্রাফিক রিপ্রেজেন্টেশনের কাজ খুব সুন্দর কাজ করত, এটা আমার খেয়াল আছে। হয়তোবা আমাদের প্রফেশনাল লাইফের 5-7 জনের মধ্যে আমি ওকে পেয়েছি এতদিনের, আমরা 30-35 বছরের প্র্যাকটিস, সেখানে রবিনের নামটা আসে, অনেকগুলো প্রজেক্টেও আমাদেরকে হেল্প করেছে। পরবর্তীতে ওদেরকে চিনি। আজকের বিষয়টা হইতেছে বোধহয় তোমাদের স্টুডিও কাজগুলি দেখানো এবং আলোচনার মধ্যে যাওয়া, কি করছো কি করছো না, লার্নিং অ্যান্ড আনলার্নিং, খুবই গুরুত্বপূর্ণ, ফ্যান্টাস্টিক উদ্যোগ। আমার কাছে মনে হয় আমরা অনেক সময় সুযোগ হয় না, বন্ধু বান্ধবকে নিয়ে আমরা আলোচনা করি, নিজের কাজটাকে রিভিউ করা, নিজেরা তো করার চেষ্টা থাকেই সবসময়, আরও বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, সবাইকে ডেকে আলোচনা করা। এটা একটা ফর্মালি করছো, এটাই একটা ভালো উদ্যোগ। আর এতে অনেকগুলো জিনিস পরিষ্কারও হয়ে যাওয়ার সুযোগ আছে, সেইটা আমার কাছে মনে হয় ভেরি স্মার্ট ডিসিশন। অনেকে আমরা বিভিন্ন কারণে সাহস পাই না, করা হয়ে ওঠে না, ব্যস্ততা। আমরা জানি তোমরা অনেক ব্যস্ত আর্কিটেক্ট, ব্যস্ত আর্কিটেক্টদের মধ্যে তোমাদের ফার্ম অনেক ভালো জায়গায় আছে, এবং তার মধ্যে থেকে এটা করা যে কত জরুরি। আমরা অনেক প্র্যাকটিস, আমাদের পাবলিকেশন নাই, এক্সিবিশন করি না, আমরা ডিসকাশন সেশনে যাই না, লেকচার দেওয়ার সময় হয় না, লেখালেখি তো করিই না। তো আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার প্র্যাকটিসটা, স্থাপত্য চর্চা, এটা একটা শিল্প মাধ্যম
এবং আমাদের যে শিল্পের প্রতি অনুরাগ তার প্রকাশটা বাড়ি বানানোর মাধ্যমে বা স্পেস মেকিং এর মাধ্যমে আমরা প্রকাশ হয়। তো অনেক রকম শিল্প মাধ্যমের মধ্যে এটা একটা মাধ্যম। এই জায়গায় একা একা বসে কাজ করার বিষয় না, এটা সমাজকে নিয়ে, পরিবেশকে নিয়ে, সবার জন্য করা। নিজের জন্য করি আমরা, একটা বড় দিক আছে, নিজের জন্য করা হয়, নিজের প্যাশন, নিজের কিছু করার আগ্রহ আছে, নিজেকে প্রকাশ করার ব্যাপার আছে, সেই জায়গাটায় যাইতে হয়, কিন্তু সবাইকে নিয়ে করতে হয় আর্কিটেকচার প্র্যাকটিসটা। তো সেইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জায়গাটায় আমরা যদি এরকম আলোচনার মধ্যে আসি, খালি ওদের তো লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছিও বিভিন্নভাবে। এটা ফ্যান্টাস্টিক উদ্যোগ, এটা সবার জন্য হচ্ছে আমি মনে করি, তোমাদের ব্যক্তিগত বিষয় না, এটা আমাদের সবার জন্য। এটা একটা কালচার, সংস্কৃতি, আর্কিটেকচার প্র্যাকটিসের এটা একটা সংস্কৃতি। তোমরা এটা কেউ কেউ সুযোগ সময় করেছে, বিভিন্নভাবে করার চেষ্টা করে, সীমাবদ্ধতা থাকে, তার মধ্যে থেকেই তোমরা যেটা করলে এটা জন্য সাধুবাদ জানাই, এবং এই চর্চার মধ্যে আমরা থাকি। এটা আমার একটা মানে আমার উপলব্ধি, এবং অনুরোধও থাকবে আমাদের নিজেদেরকেও অর্গানাইজ করা। অনেকবার চিন্তা করেছি যে নিজের কাজগুলিকে গুছিয়ে আমরা এক্সিবিশন করব, আলোচনার মধ্যে যাব, কি করলাম। এই যে দেখানো, এটার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো নিজের প্যাশনের যে কাজ, সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং সৎ সাহসের জায়গা। অনেক সময় শাইনেস থাকে, এটা থাকবেই হয়তোবা, এটা সবার মধ্যেই থাকবে, তারপরেও সাহস করে যাওয়া, সাহসের জায়গাটা যে আমার হারানোর কিছু নাই, আমি হয়তো বা পাবো বেশি, এটাই সবচেয়ে বড় পাওয়া হবে এটাতে। কিউব ইনসাইড, মামনুন বলছিল যে আমাদের যে স্থাপত্য চর্চার একটা ধারা তৈরি হয়েছে, এখানে অনেক অংশে মিল পাই আমরা যেভাবে শুরু করেছিলাম। বিকজ সোসাইটি চেঞ্জ হচ্ছে, চাহিদা, সমাজের চাহিদা পরিবর্তন হচ্ছে, বিভিন্ন রকমের। আমরা যখন পাশ করি তখন মার্কেটে কাজ ছিল না, আমরা এক্সিবিশনের কাজ করতাম, ফেয়ারের কাজ করতাম, 3-4 বছর তাই করেছি। একটা ইন্টেরিয়র কাজের জন্য হয়তোবা 4 বছর ওয়েট করতে হয়েছে প্র্যাকটিসের পর। এই ফাঁকে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু যখন এসে কাজ করার সুযোগ হলো, তখন আস্তে আস্তে আমাদের একটা টার্গেট ছিল যে সমাজের সাধারণ মানুষ, সব মানুষের জন্যই আমরা নিজেদেরকে প্রস্তুত করব। কিন্তু ধীরে ধীরে মনে হলো যে এটা একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে চলে গেল। এটা আমার উপলব্ধি। আমাদের যে প্র্যাকটিস, তোমাদের প্র্যাকটিস ভেরি কাছাকাছি একটা, আমাদের সমসাময়িক সবার মধ্যে। এইটা মাথায় রাখা দরকার। আমার কাছে মনে হচ্ছে, আমার প্রতিনিয়তই এটা ভাবি যে আমরা সবচেয়ে ইকোনমিক মানে বাড়িটা করতে পারি না কেন? বিকজ স্থাপত্য চর্চাটা একটা জায়গায় ভেরি মাচ একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির জন্য মার্কেট ওরিয়েন্টেড এমন একটা জায়গায় নিয়ে গেছে, খালি মার্কেট, তার উপযোগী বাড়িঘর, তার জন্য যেটাকে বেচা কেনা করা যায়, এরকম একটা জায়গায় চর্চা হচ্ছে। তোমাদেরও বেশিরভাগ অনেকগুলি কাজে এই জায়গায় আছে, এটা আমি জানি, আমি দেখেছি। যেহেতু তোমরা অনেক জুনিয়র, অনেক নবীন, আমার উপলব্ধি, আমি নিজেকে যদি ওই জায়গাটায় নিতে পারতাম, হয়তো বা স্যাটিসফ্যাকশনের জায়গায় আরেকটা বড় জায়গায় যেতে পারবো। তোমাদের যেহেতু সামনে অনেক, আমাদেরও সামনে সময় আছে, ওই সময়টাই চেষ্টা চলবে। সাথে সাথে একসাথে তোমরাও যদি ইয়াংরা তৈরি হতে পারো, আমি বলবো যে এটা তোমাদের জন্য বিরাট একটা ভবিষ্যৎ। আমাদের স্থাপত্যের গুরু অনেকেই, মাঝে ইসলাম তো আছে, কর্বুজিয়ের, লুই কান, যে বাড়ি ঘরগুলি বানিয়েছিলেন সবার জন্য বাড়িঘর,
কোনো শ্রেণী ইকোনমিক ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এখন আর্কিটেকচারের মেজর একটা অংশ একটা ইকোনমিক ক্লাসের মধ্যেই মনে হয় যেন ঘোরপাক করছে। আমাদের অগ্রজরা অনেকেই এই কাজটা করছিলেন 80s কাজে, আমরা তাদেরকে ধরে রাখতে পারি নাই, তারা মার্কেটের জন্য উপযোগী মনে করি নাই। অনেকের ক্ষেত্রে আমরা মনে করি যারা বেয়ার নেসেসিটির জায়গা থেকে স্থাপত্যের জায়গায় নিয়ে যাওয়া কাজকে, ওই জায়গাটার এই যে উত্তমদার কথা বললেন, সাইফুল ভাই, জুয়েল ভাইরা কাজ করেছেন, খোকন ভাইরা করেছেন, তাদের আরো অতীতের বশিরুল হক করছেন, ইভেন রবিউল ভাইরাও করতেন একটা বড় স্কেলে এই কাজটা। হয়তো আমাদের আস্তে আস্তে কেন যেন আমরা বড় ফার্ম মানে যারা বড় হচ্ছে কিউ ইনসাইডকে বড় কাতারে ধরছি আর কি, অনেক সুন্দর সুন্দর বাড়ি করতেছেন, অনেক প্লেফুল, অনেক আর্টিস্টিক। হ্যাঁ, কতটুক মানুষের কাছে যেতে পারতেছি এটা একটু ভাবা দরকার আছে। আমার মনে হয় ওই জায়গায় নিজেদের চর্চা করা, সবাই মিলেই এটা করা, এটা আজকে একটা সুযোগ হলো, বলার সুযোগ হলো, বললাম যাতে আমরা ওই জায়গাটায় নিজেদেরকে ধরতে পারি। আমার নিজে একটা বাড়ি বানাচ্ছি আমাদের ভাই বোনদের জন্য, দেখি যে কিছু সিদ্ধান্ত নিতে নিতেই এটার কস্ট জাম্প করতেছে। যখন আমি ডেভেলপারের কাজ করতেছি, ডেভেলপার কস্ট অ্যাড করতে বলে, আরে এখানে মার্বেল লাগান, এখানে অমুক প্যাটার্ন লাগান, অমুক এটা করেন, মানে 3D দেখে মানে ওয়াও শব্দটা একদম প্রত্যেকটা ক্লায়েন্টের মুখের মধ্যে এটা ওয়াও বলতে হবে, এটা একটা চাহিদা আছে। আমরা এই চর্চার মধ্যে ঢুকে গেছি অনেকেই, এইটা থেকে মুক্ত হওয়া দরকার। আমরা বুঝতেই পারি না 3D ছাড়া একটা ভালো কাজ হইতে পারে। অনেকেই চিন্তা করে যে একটা সেকশন, একটা এলিভেশন অথবা একটা প্ল্যান থেকেই একটা ভালো কাজের ধারণা তৈরি হতে পারে, বিকজ তার মধ্যে গঠনের ধারণা আছে, ম্যাটেরিয়ালের ধারণা আছে। কিন্তু ওই চকচকে শব্দটা মানে এই জায়গায় সমাজ যেহেতু এই জায়গায় চলে গেছে, আমাদেরকে এই জায়গায় আমরাও ওইদিকে হাওয়ায় পাল তুলেছি আর কি। তো ওই জায়গাটা একটু খেয়াল রাখা, বিকজ তোমাদের কাজ অনেক শার্প, অনেক কোয়ালিটি, মানে সূক্ষ্ম কাজ আছে, ভেরি বলবো যে যে স্থাপত্যের গ্রামারে যেগুলিকে আমরা শিখেছি তার চর্চা তোমাদের করছো, এবং সেই জায়গাটায় অনেকগুলো জিনিস প্রকাশ পাচ্ছে, যেটা অনেকে বলা হয় নাই বা বলা হয় না। নিজেদেরকে ওই অনুসন্ধানটা করা, আমার মনে হয় আমরা আরো গভীরে যেতে পারবো, এটা আমার কাছে মনে হয়। রাজন, রকি, সজল এন্ড রবিন সবার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, সজলের সাথে কম। ওরা তেজি, মানে কর্মঠ, হার্ডওয়ার্কিং পিপল, এবং বিনা ইয়েতে অনেকগুলি ক্ষেত্রে বেশি বলা লাগে না, কাজে ঝাঁপায় পড়ে এবং কাজ করতে আনন্দ পায়। আমরা একটা এক্সিবিশন করেছিলাম রাজনের সাথে, আমার ওইখানেই কাজ করার সুযোগ, মানে রাত দিন কাজ করেছে। ওখানে কি পেলো, ওর নাম পেলো নাকি ইয়ে পেলো, কিচ্ছু আসে যায় না। আমাদের কি দরকার একটা টিমের, মানে একটা কালেকটিভ ইন্টারেস্টের ওয়ার্ক, ফ্যান্টাস্টিক ডেডিকেটেড সাপোর্ট, এটা আমার সারা জীবন মনে থাকবে। সেখান থেকে আমি বেশি করে বুঝি। আরেকটা বুঝি, শুরুটা তোমাদের আঞ্জুমানে মফিদুল ইসলামের, সেখানে যাওয়ার সুযোগ হইতো। তোমরা একদম নবীন, মাত্র শুরু করলে, ডিফিকাল্ট ক্লায়েন্টস। আইবি থেকে আমি যেতাম আইবির রিপ্রেজেন্টেশন হিসাবে, এবং তোমরা অনেক কথা শুনেছো। প্রথম প্রজেক্টেই তোমরা স্লোলি মানে নিজেদের প্র্যাকটিস অ্যান্ড কমিটমেন্টের জায়গাটা ধরতে পারছি না, এটা আমার খেয়াল হয়, এবং এইটার সাকসেস এখন পাওয়া যাচ্ছে। এখনকার স্ট্রাগলগুলি থেকে ভবিষ্যতে সফলতা মনে করি আশা করে হবে।
রকি সাথে কাজ করার সুযোগ হয়েছে। ও আমাদের আইবি একটা টিমে ডেডিকেটেড পারসন। আমি চারজনকে বলি ডেডিকেশন ইজ ইম্পর্টেন্ট, প্যাশন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড নাও উই হ্যাভ টু কোশ্চেন আওয়ারসেলফ, রিভিউ আওয়ারসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করা। এই যে এই সুযোগে এটা সুযোগ হবে, অবশ্যই তোমরা আরো পরিশুদ্ধভাবে আগানোর সুযোগ হবে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং এত বড় আয়োজন সবাইকে নিয়ে। ইট উইল বি ফান, ফ্যান্টাস্টিক ইভেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমি একটু প্যাট্রিক স্যারকে অনুরোধ করব আমাদের জন্য একটু বলার জন্য। তো স্যার আসলে আমাদের এখানে আমরা পার্টনাররা যারা আছি বা আমাদের এখানে বুয়েটের যারা আছে সবাই স্যারের ছাত্র আমরা। তো স্যারের জন্য জাস্ট একটা কথাই বলবো যে স্যার বুয়েটে যখন আমাদের পড়াতো তো তখন ক্লাস টেস্টের দিন সিঙ্গারা খাওয়াইতো আর কি। তো ওই ব্যাপারটা সারা জীবন মনে থাকবে। স্যার একটু বলবেন। না, আমি একটু দেরি করে ফেলেছি আজকে। ওই এমআইএসটির ওদের ফাইনাল ইয়ারের জুরি চলছে, তো এটা আমাদের আগে কমিটমেন্ট ছিল, তো ওখান থেকে সরাসরি চলে আসলাম এখানে এই সুন্দর একটা উদ্যোগ দেখার জন্য। এবং এটা নিয়ে অনেক কয়েকবার কথা হয়েছে রাজনের সাথে, আর ওদেরকে অনেক আগে থেকেই চিনি। হ্যাঁ, তো আমি চিনি ওদেরকে আসলে ছাত্র হিসেবে, আর এখন তো ফুল প্রফেশনাল এবং এস্টিমড প্রফেশনাল। আসলে যেটা স্থাপত্য চর্চায় আমার পাশেই আমার মেন্টর পলাশ ভাই আছেন। সামনাসামনি এইভাবে বলার সুযোগ হয়তো বা হয়নি, এই কথার ফাঁকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার শুরু পলাশ ভাইয়ের ওখানে। পলাশ ভাইয়ের যখন ইন্দিরা রোডে ওনাদের একটা অফিস আছে সেখান থেকে দেখা, তারপরে বসুন্ধরা সিটি পর্যন্ত ছিলাম আর কি। তো এটা একটা কেন বলা, আসলে স্থাপত্য চর্চায় একটা মেন্টরশিপের ইস্যুটা থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার প্রফেশনাল যে ক্যারিয়ারগুলো তৈরি হয়েছে তার একটা বড় জায়গা হচ্ছে পলাশ ভাইয়ের এবং তাদের সমসাময়িক যারা আছেন তাদের কে দেখতে পারাটা। যেটা পলাশ ভাই বলছিলেন এবং বিশেষ করে মামুন ভাই বলছিলেন যে 80-র দশকের সময়টাতে আমরা হচ্ছে একেবারে 90 দশকের শুরুতে, এবং আমরা যখন প্রফেশনে প্র্যাকটিস শুরু করি সেটা 2000-এর একেবারে প্রথম দিকে, মানে প্রায় 25 বছর ধরে আছি। তো ওই একটা সময় ছিল যেটা একটা রিয়েলি ক্রাইসিস ছিল, মানে 80-র দশকের পরে এবং 90-এর দশকের শুরুর দিকটাতে একটা ক্রাইসিস ছিল। কীভাবে বলি, উদাহরণটা দেই যে এটা হয়তোবা খুব অপ্রাসঙ্গিক, কিন্তু সত্যিই যে যখন আমি বুয়েটে চান্স পেলাম তখন আমার সাথে আমার পার্টনার বিপ্লব ওর টিচারের সাথে দেখা করতে গেল। তো সেই টিচার ওকে বললো যে কোথায় ভর্তি হয়েছিস? বললো বুয়েটে। ও দারুণ, তো বুয়েটে ভর্তি হয়েছিস? বলে কোন সাবজেক্টে? বললো আর্কিটেকচারে। তো সে মাথা চুলকাচ্ছে কিছু, বলে কি আর করবি, আচ্ছা আর্কিটেকচার পাইছিস, ওখানে যা। মানে আর্কিটেকচার ওয়াজ নট ইভেন অ্যান্ড দ্যাট লিস্ট, হ্যাঁ, অন দ্যাট ওই সেই স্পেসিফিক টাইমে। আর আমরা যখন বের হই তখন পলাশ ভাইরা, রফিক ভাই, বিশেষ করে পলাশ ভাইরাতে আমার কাজ করা, তারা যে আমাদের একটা এই ক্রাইসিস মোমেন্টে ওনারা যে হাল ধরে আর্কিটেকচার একটা জায়গাকে আবার নতুন একটা জায়গায় নিয়ে এসেছেন, এই মেন্টরশিপটার মাধ্যমে আমার মনে হয় আমরা আসলে একটা মেসেজ কনভে করি ফ্রম জেনারেশন টু জেনারেশন, ফ্রম টাইম টু টাইম, ফ্রম দ্য লেভেল টু লেভেল। এখানে রাজন ওর স্টুডেন্ট লাইফ থেকে কিছুটা আমাদের সাথে কাজ করতে শুরু করে। তো রাজন যখন ওর বোধহয় জুরি শেষ হয়, তাই না, সেদিন ও ফোন করে যে হ্যাঁ 5 জুরি শেষ হয়, সেদিন ফোন করে আমাকে যে আমি এখন কোথায় ফাইনালি কাজ শুরু করবো। তো আমার মনে হয় রাজনকে সাথে বলে যে তুমি একটু প্লিজ পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করো। পলাশ ভাই ইজ দ্য বেস্ট প্লেস টু বি ইয়োর মেন্টর অ্যান্ড টু বি এ প্রফেশনাল মেন্টর। এটা আসলে কেন বলছি, আর্কিটেকচারটা একটা সহজ পাথ না, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। যারা প্রসেসের মধ্যে দিয়ে যায় তাদের কাছ থেকে শেখাটা একটা বড় জায়গা, এবং যারা সামনে শিখছে
বা আজকে কিউব ইনসাইটের কাজ দেখে যারা অনুপ্রাণিত হচ্ছে এবং তাদের সমসাময়িকের কিউব ইনসাইটও একদিনে আজকে কিউব ইনসাইট হয়নি। ইট টুক এ লং টাইম টু বিকাম কিউব ইনসাইট। তো এখানে কেন বলি, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আর্কিটেকচার প্রফেশনটা হয়তো বা আমি গ্র্যাজুয়েট হলাম, তারপরে হয়তো খুব অল্প কয়দিনে আমি খুব সাকসেসফুল আর্কিটেক্ট হয়ে যাব, এবং এটা একটা ড্রিম থাকে। বিশেষ করে 5 টু জুরির পরে দেখি যে অলমোস্ট মানে সবাই খুব ভালো জুরি হলে মানে কলার নাড়াতে শুরু করে, হ্যাঁ, যে বাট ইটস জাস্ট গোয়িং টু বি লুই আইকান অর সামবডি এলস ইন দ্য নেক্সট ডে। আসলে ন, লুই আইকানের সবচেয়ে সাকসেসফুল কাজই শুরু হয়েছে 54 ইয়ার্স আগে আর কি। তো আসলে একটা জার্নি, এই জার্নিটা যথেষ্ট ধরে রাখতে হয়, যেটার একটা মানে খুবই সুন্দর এক্সাম্পল হচ্ছে কিউব ইনসাইট। যে এই জার্নিটার আজকের যে রেজাল্টটা আমরা দেখছি, এটা একটা খুব টাফ জার্নি, এবং টাফ জার্নির মধ্যে একটা বড় জিনিস যায় প্রফেশনাল ক্রাইসিস। এই ক্রাইসিসটা যেটা বললেন, পলাশ ভাই বললেন, যে ক্রাইসিসটা যদি আমরা ম্যানেজ করে আসতে পারি তবে কিন্তু একজন ভালো স্থপতি হওয়া যায়। যেটা মানুষ ভাই বলছিলেন, ভালো স্থপতি হতে হয়, ভালো স্থপতির অনেকদিন বেঁচে থাকে। এর কারণটা হচ্ছে সে যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায়, যে পেইন অ্যান্ড স্ট্রেসড যেটা সে নেয়, সেটা একটা ডিফারেন্ট লেভেল, এবং এটার জন্য তাকে যে বিভিন্ন স্ট্রাটাতে মানুষের সাথে মিশতে হয়, এবং সেই মেশাটা যেটা ওয়ারেস স্যার বলতেন যে মুচি থেকে শুরু করে রাজা পর্যন্ত সব জায়গায় আমাদেরকে ক্ষেত্র রাখতে হবে। তো এই জায়গাটায় আসলে আমাদের মনে হয় আর্কিটেকচার একটা বড় ইন্টারেস্টিং পার্ট, যে আমরা সব ধরনের মানুষের সাথে মিশতে পারি, এবং সেই মিশার ব্যাপারটার একটা রিফ্লেকশন আমাদের কাজে আসে। এটা বেশ কংক্রিটভাবে আসে, সুন্দরভাবে আসে, এবং সেখানেই আমার মনে হয় ওদের সাফল্য। তো এখানে একটা জিনিস একটু বলি, যে আমার মনে হয় যে অনেকে আমরা যারা এখানে আছি, যারা ওদের সাফল্য দেখছি এবং যারা সামনের দিনগুলোতে কাজ করতে চাই, তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমার মনে আছে যখন উত্তরা আড়ং আমরা করি যখন, তো কোনো এক সময় ওয়ারেস স্যার গেলেন, দেখলেন। তো একবার দেখা হলো স্যারের সাথে, কথা বললাম স্যারকে। স্যার আমাকে একটা জিনিস বললেন যে প্যাট্রিক, একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে যে এভরি পার্সন হ্যাজ ইকুয়াল স্প্রিং, অর্থাৎ সবার জীবনে সমান বসন্ত আসবে, এবং সেই বসন্তটাকে তুমি জানো কোন বসন্তটাকে তুমি ধরবা এবং সেটা নিয়ে এগিয়ে যাবা। সো এভরিবডি অ্যান্ড এভরি আর্কিটেক্ট অ্যান্ড সিনসিয়ার আর্কিটেক্ট শুড হ্যাভ সেম অপরচুনিটি। এটা বলা যাবে না যে উনি অনেক সুযোগ পেয়েছিলেন তাই জন্য উনি অনেক ভালো কাজ করেছেন, আমি করতে পারিনি। হ্যাঁ, এটা প্রবাবলি নট। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা সবসময় ওরা করে দেখাচ্ছে, ভালোভাবে দেখাচ্ছে। তো আমি আবার একটু পলাশবের ওখানে যাই। সেটা হচ্ছে যে আমার মনে আছে যখন ওনারা নিন্দিরা রোডে ছিলেন, আই থিঙ্ক ওনাদের একজন ক্লায়েন্ট আছেন ইউনিক গ্রুপের চেয়ারম্যান। তো ওনাদের একটা রেসিডেন্স করছিলেন ইয়েতে, দোহারে। তো দোহারের ওই রেসিডেন্সে প্রবাবলি আমার মনে হয়, আমি একটু ডিসক্লোজ করে দুইটা, ইন দ্য ইয়ার 1994, হ্যাঁ 94। তো অনেক টাকা, 30,000 ফরের রিজর্ভ। হ্যাঁ, তারপরেও কিন্তু পলারবে তখন বেশ শঙ্কিত যে নিয়ে যাবে কি যাবে না, কিছু নাকি ফি নিয়ে কথা হচ্ছিল, আমি জাস্ট বলছি। তো আমার মনে আছে যখন এটা বোধহয় 1998 পলাশ ভাই আমাকে পাঠালেন এই তখন নুরুল সাহেবের কাছে আরেকটা অফার নিয়ে। ওইটা মানে জাস্ট লাইক আমরা বলছি 94 আর 98, মানে জাস্ট লাইক 4 বছরের ডিফারেন্সে। তো আমি তখন অফারটা দেখিনি। তো নুরাই সাহেবের কাছে নিয়ে যাওয়ার পর নুরাই সাহেব আমাকে অফারটা উনি দেখেছেন, আমি দেখিনি। হ্যাঁ, উনি আমার দিয়ে তাকে বললেন কোত্থেকে, পলাশ সাহেবের কাছ থেকে আসছেন? আমি বললাম হ্যাঁ। উনি এই অফারটা পাঠিয়েছেন আপনাকে? কেন ওনার সময় হলো না? আমি বললাম উনি পাঠিয়েছেন, আপনি দেখেন। তো আমি তখন ওনাকে ঘুরিয়ে আমার দিকে দেখালো যে এই অফার দিল কেন আমাকে? হ্যাঁ, দ্যাট ওয়াজ 30 লাখ। হ্যাঁ, 30 লাখ টাকা। তো 30,000 আর 30 লাখ আফটার 4 ইয়ার্স। কেন বলছি? জাস্ট বিকজ অফ দ্য ডেপথ অফ দ্য ওয়ার্ক, the quality of the work and the service he has provided. After just 4 years around the time, the 30,000 become 30 lakh. এবং ওই দিন আমাকে নুরুল ইসলাম অনেক কথা বলেছেন আর কি। হ্যাঁ, ওইটুকু আমি শুনেছি, ওটা এখন বলাটা বলছি না। তো আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে পেমেন্ট বা ফিটা অর্জন করে নিতে হয়,
এটা আসলে বেসিক্যালি, এবং যখন ক্লায়েন্ট ফিল করেন যে হ্যাঁ একজন আর্কিটেক্টের মাধ্যমে তার যে চাহিদা বা প্রয়োজনীয়তা এটা একটা ইনভ্যালুয়েবল জায়গায় চলে গেছে, তখন উনি কিন্তু পেমেন্ট দিতে দ্বিধা করেন না। কিন্তু আমাদেরকে তো ওই জায়গায় নিয়ে যেতে হবে, আমাদেরকে ওই সার্ভিসটা নিয়ে যেতে হবে, ওই কোয়ালিটিতে নিয়ে যেতে হবে। এবং আমি জানি ওরাও সেই প্রসেসে আছে যে ফিটা একটা সময় প্রবলেম করে না। খুব ট্রেডিশনালি আমরা মনে করি যে কনসালটেন্সি ফি দিয়ে কি অফিস চালানো যায়, এটা কিন্তু খুব একটা সত্যি প্রশ্ন। ট্রুলি ঢাকার কনটেক্সটে কনসালটেন্সি, শুধু কনসালটেন্সি করে একটা কনসালটেন্সি করে একটা অফিসকে রান করানো খুব টাফ। বাট অনেস্টলি স্পিকিং, যদি এই ধরনের কাজগুলো ধৈর্য ধরকার এবং আমাদের ক্লায়েন্ট গ্রুপ তৈরি হয়ে যায়, তাহলে আমরা ডেফিনেটলি ভালো আমরা ফি পেতে পারি। তো তবে এটা ট্রু যে ভালো খারাপ মিলিয়ে চলে প্রফেশনটাতে, আমরা অনেকভাবে দেখি। তো আসলে আজকের এই উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় যে জিনিসটা মানে কনভে করা হচ্ছে, সেটা হয়েছে যে দিস ইজ এ প্রসেস, এবং এই প্রসেসটা এইভাবে চলবে, এইভাবে আমাদেরকে ইনভলভ হতে হবে, স্থাপত্য চর্চা নিয়ে আমাদেরকে এভাবে ভাবতে হবে। এবং সেই ভাবনাটার একটা জায়গায় যেখানে সোসাইটি, সাস্টেনেবিলিটি, আজকে অনেকগুলো ইস্যুজ আসছে আমাদের আর কি, সেগুলো এসছে। সামনের দিনে একটু চ্যালেঞ্জ আছে। গত বছর আমাদের নিউ ইয়র্কে একটা কনফারেন্সের জন্য আমরা গিয়েছিলাম। তো সেখানে কিছু কিছু আর্কিটেক্টের সাথে কথা হচ্ছিল ম্যানহাটনে। তো তারা বলছে যে তোমরা এখন ডিজাইনে কি তোমরা এআই, চ্যাট জিপিটি এগুলো সব ইউজ করছো? আমরা বললাম না, আমরা খুব একটাভাবে ইনভলভ হয়নি। বলে ওয়াই নট, তোমরা এআই দিয়ে ডিজাইন করছো না কেন? তো আমি বলছি যে এআই দিয়ে ডিজাইন করার সময় সুযোগের সাথে সাথে কম্বিনেশন অ্যান্ড ওভারঅল কনটেক্সটের ইস্যু আছে। আমি বললাম তোমরা কি করছো? বলে হ্যাঁ আমরা এখন এআই টিআই দিয়ে ডিজাইনে ঢুকে পড়েছে। হ্যাঁ, ডিজাইনে ঢুকে পড়েছে। তো সেটা একটা আরেকটা কাহিনী, কিভাবে তারা ঢুকে পড়েছে, আমরা গিয়ে দেখলাম কীভাবে কাজ করছে। বাট ইটস ট্রু যে কাইন্ড অফ ইনকারশন অফ এআই হ্যাঁ এগুলো সামনে আসবে। বাট দ্য রিয়েল নিড অফ কী বলবো আর্কিটেকচারাল অ্যাসপেক্টস বা বিউটি, হ্যান্ড টাচ, মানে এটার সাথে আমাদের মাথার সাথে হাতের যে লক্ষ বছর ধরে যে আমাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি এআই রিপ্লেস করতে পারবে না। মেবি ইট ক্যান বি ভেরি নাইস টুল, বাট ইট ক্যানট বি এ ভেরি ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ এলিমেন্ট হয়তো বা হয়ে উঠতে পারবে না। তো ওখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে হাউ ইউ ইউজ দ্যাট এআই। বলছিল যে আমরা বেসিক ডিজাইন করার পরে তারপরে আমরা কয়েকটা ফার্মকে দিয়ে দিই, তারা আমাকে এআই সলিউশন দিয়ে দেয়। অর্থাৎ আমরা কোড জিনিসটা ঠিক করার পর তার ভেতরে প্রায় 40-50টা অপশনকে এআই দিয়ে দেয়। তারপর সেখান থেকে আমরা 10টা অপশন দিয়ে আমরা কাজ করি, আমরা ডিজাইন করি। সেখান থেকে আমি চুজ করি আরও দুটোকে আবার কম্বিনেশন করি। ইটস এ কাইন্ড অফ এ, দ্যাট মিনস ইটস এন টুল বেসিক্যালি। এবং এটাকে আমরা মিক্স ম্যাচ করে জিনিসগুলো দেখছি। তো মানে এই যে তার মানে এআই উইল বি অ্যানাদার টুল। যখন অটোক্যাডে ওনারা মানে সিনসিয়ারলি ওনারা যখন ভীষণভাবে রপ্ত করে ফেললেন, তখন মনে হলো যে হয়তো কারো অন্যদের কাজ করার সুযোগ থাকবে না। কিন্তু আসলে ডিজাইনার ইজ ডিজাইনার। তো আজকে এই বলার সুযোগটা হলো, এখানে কথা বলার, আর সুন্দর একটা উদ্যোগ, এবং যারা সবাই কষ্ট করে এসেছেন সবাই, এবং আমাদেরকে বিশেষ করে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়াটাতে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই। আর ওদের 4 জনকে বলবো যে প্লিজ 4 জন অনেক দিন আছো, আরও অনেক দিন আমি তোমাদেরকে একসাথে দেখতে চাই, বাট বিকজ দ্য ইউনিফাইড স্ট্রেংথ ইজ সামথিং এলস। হ্যাঁ, এবং আর্কিটেকচারে মানে এইভাবে ইউনিফাইড স্ট্রেংথ থাকা এবং এটাকে বড় করা, অনেক বেশি বড় করা, হ্যাঁ, এবং আরও একটা কর্পোরেট জায়গায় যে চলে যাওয়া। কর্পোরেট যেমন হারজংডিং বুরনের স্টুডিওটাতে দেখতে গিয়ে দেখলাম যে সে একটা বিল্ডিং থেকে প্রথমে শুরু করেছে সুইজারল্যান্ডে। তারপর আমি বললাম তোমার কয়টা বিল্ডিং এখন? বললো আমার এখানে 30টা বিল্ডিং। অর্থাৎ পুরো পাড়াটাই হারজংডিং বুরন অলমোস্ট কিনে ফেলছে আর কি। হ্যাঁ, তো ইন্টারেস্টিং যেটা হচ্ছে, স্টার্টেড উইথ ওয়ান হাউস, স্মল হাউস, দেন দ্য হারজংডিং বুরন হ্যাজ কাম টু দ্য হোল 30 buildings to the whole community. আর সেখানে কিভাবে হয়েছে, ওখানে একটা কর্পোরেট জায়গা থেকে অ্যাসোসিয়েশন তৈরি করা, অ্যাসোসিয়েট তৈরি করা, এবং অনেক নতুন লোককে অ্যাড করে দেওয়া, এই জায়গাটা এসছে। তো আসলে আমি ওটা ভাববো যে ওরাও যেন এরকম বড় একটা জায়গায় যায় যেখানে আরও 30টা বিল্ডিং না হলে 10টা বিল্ডিং হয়তো তারাই করবে। তো থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, স্পেশালি আমাদের
ইনভাইটেড গেস্ট বক্তারা যারা বললেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের ব্যস্ত সময় থেকে এখানে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আর আমি জানি পলাশ স্যার আমাকে আগেই বলে রাখছি তিনি 7:30টায় বের হবে, তো আমি মনে করি আমরা এক্সিবিশনটা ঘুরে দেখি, ওপেন করে ফেলি। ধন্যবাদ।